দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন, সেটাই তার শেষ ইচ্ছে ছিল। মানে যে মুহূর্তে তিনি যেমনটা দেখছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের শেষ ৪৫ মিনিট কেমন ছিল, খুবই ভয়ঙ্কর ছিল, অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ দর্শক শ্রোতা, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি পরিকল্পনা করেছিলেন। আমাদের দেশের অনেক উন্নতি তিনি করেছেন, কিন্তু হ্যাঁ, পালানোর আগ মুহূর্তে তার ভয়ঙ্কর কত পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা যদি তিনি বাস্তবায়ন করত তাহলে হয়তোবা আপনি আমি সঠিক জায়গায় থাকতে পারতাম না। চলেন কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। সবাইকে বিপদে ফেলে শেখ হাসিনার একা দেশ ছেড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের মতো শেখ হাসিনাকেও কারাবরণ করানোর পক্ষে ছিলেন অনেকেই। তবে শেষ সময়েও আরও বেশি বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শুধু নিজ পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। শেখ হাসিনা যে দেশ ছেড়ে এভাবে সবাইকে রেখে একা পালিয়ে যাবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ, এমনকি কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি আগে। প্রাণপ্রিয় নেত্রীর এমন চলে যাবার খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তারা বলছেন, তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না। তিনি আরও বলেন, প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গেছেন। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে বিদেশে চলে গেলেন এটা মাথায় আসছে না। মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে তা মেনে নেওয়া যায় না। তবে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও বেশি রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। পালিয়ে যাবার আগে গতকাল সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন তিনি। পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, এমনকি সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। তারপরও কেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায়
মাত্র ৪৫ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন, সেটাই তার শেষ ইচ্ছে ছিল। মানে যে মুহূর্তে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, যে ফাইনালি সিদ্ধান্ত নিলেন না, রাদার সিদ্ধান্ত নিতে বাধ্য করলো তাঁরই ট্রাস্টেড মিলিটারি জেনারেল, যার নাম হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান মিলিটারি জেনারেল হিসেবে যিনি আছেন, সবাই আমরা ভেবেছিলাম, অনেকেই ভেবেছিল যে এরপর একটা মিলিটারি কু হবে এবং শেখ হাসিনাকে বন্দি করা হবে এবং তারপর মিলিটারি শাসন বাংলাদেশে জারি হবে। অতীতে অনেক ইতিহাস, অনেক অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে। মুক্তিযুদ্ধের পরও একাধিকবার সেই ঘটনা ঘটেছে, পাকিস্তানে তো ঘটে গেছে। সেই ঘটনা ঘটলো না, যেটা ঘটলো সেটা খুব ইন্টারেস্টিং, হৃদয় বিদারক। সেটা হচ্ছে শেখ হাসিনা যাকে মিলিটারি জেনারেল হিসেবে ট্রাস্ট করতেন, অত্যন্ত আস্থাভাজন ছিলেন, বিশ্বাসভাজন ছিলেন, মানুষটির নাম ওয়াকারুজ্জামান। বিদেশে পড়াশোনা করেছেন, সম্ভবত লন্ডন থেকে পড়াশোনা করেছেন। সেই মানুষটি মিলিটারি জেনারেল শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দুপুর ১:৩০ নাগাদ বললেন, যে ১:৩০টার কিছুক্ষণ আগে বললেন, আপনাকে ৪৫ মিনিট টাইম দিচ্ছি ম্যাডাম, আপনি কাইন্ডলি দেশ ছেড়ে চলে যান, আপনার ফ্লাইট আমরা রেডি করে রাখছি। তার আগে অবশ্য ঘটনা আরও কিছু ঘটেছে, সেগুলো নিয়ে একটু খুব সংক্ষেপে বলে নেওয়া দরকার। যে শেখ হাসিনা গত রবিবারই বুঝতে পারছিলেন যে শি হ্যাজ টু রিজাইন, সিচুয়েশনটা ক্রমশ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন। প্রচণ্ড টাফ ডিসিশন নিচ্ছিলেন, জামাতদের নিষিদ্ধ করেছেন, তাদের ইসলামিক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাও সারা বাংলাদেশ জুড়ে যে শেখ হাসিনাকে সরাও স্লোগান উঠেছিল এবং যেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছিল, কোনো একটা জায়গায় ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বুঝতে পারছিলেন যে আমার সময় খুব সীমিত, যার জন্য ভারত সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছিলেন, এস জয়শঙ্করের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছিলেন। এবং শেষ পর্যন্ত যখন গতকাল দুপুরবেলা মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বললেন, আই এম গিভিং ইউ 45 মিনিটস টাইম, তার মধ্যে ১ ঘন্টাও নয়, ৪৫ মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান, আপনার জন্য আমি ফ্লাইট রেডি করছি। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা রাজি হন। তার কারণ শেখ হাসিনা তখন যেটা চাইছিলেন যে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দেবেন, সেই ভাষণটা সম্প্রচারিত হবে এবং তারপর তিনি দেশ ছেড়ে চলে যাবেন, তার আগে পদত্যাগপত্র দেবেন। কিন্তু মিলিটারি জেনারেল এই ওয়াকারুজ্জামান, যা শোনা গেছে সংবাদ মাধ্যমে যা রিপোর্ট, সেই সময়টাও কিন্তু শেখ হাসিনাকে দিতে রাজি হননি। কেন ক্রমশ মিলিটারি জেনারেল বুঝতে পারছিলেন যে বাংলাদেশের ঢাকা ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ছে এবং এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোটা খুব মুশকিল ছিল। একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে মিলিটারি জেনারেলকে, দুটো ক্রেডিট দিতে হবে আমার বিশ্লেষণে। একটা হচ্ছে শেখ হাসিনাকে প্রাণে বাঁচানোর কাজটা তিনি করেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে মিলিটারি শাসন জারি না করে সর্বদলীয় সরকারের দিকে গেছে। কিন্তু তাঁরও অনেক তাঁর সিদ্ধান্তের অনেক সমালোচনার দিক আছে, আমি সেটাতে আসছি। কিন্তু যখন শেখ হাসিনাকে ৪৫ মিনিট টাইম দেওয়া হলো এবং বলা হলো যে ম্যাডাম আপনাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেওয়া যাবে না, আপনি ইউ প্লিজ রিজাইন, সঙ্গে সঙ্গে কাগজ টাইপ হলো, রিজাইন করলেন এবং সঙ্গে সঙ্গে গাড়ি ধরে তিনি আর গোছানোরও সময় পাননি, শেষ পর্যন্ত নিজের বোনকে নিয়ে সরাসরি ফ্লাইট ধরলেন এবং সেই ফ্লাইট দিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলে গাজিয়াবাদে নামলো। খেয়াল করে দেখুন, কাছাকাছি কলকাতা এয়ারপোর্টে নামা যেত, নামলেন না। কাছাকাছি নয়, সরাসরি দিল্লি চলে যাওয়া যেত, সেটা করলেন না। কোথায় করলেন? গাজিয়াবাদ। এই সাজেশনটা আমার সম্ভবত ভারত সরকারই দিয়েছিল যে গাজিয়াবাদে ইন্ডিয়ান এয়ারবেস, মিলিটারি এয়ারবেস, সেখানে নামুন এবং সেখান থেকে লন্ডনে যেতে চাইছেন, লন্ডনে তার ছেলে আছে, সেই ছেলের কাছে তিনি সরাসরি চলে যাবেন এবং সেখানে থাকবেন, তার আশ্রয়ে থাকবেন, এরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু লন্ডনের ইউকের ইউনাইটেড কিংডমের যে পররাষ্ট্রমন্ত্রক তারা জানিয়ে দিয়েছিল, সে দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দেব না, অর্থাৎ যে রাষ্ট্রীয়ভাবে আশ্রয়ের জায়গাটা থাকে সেটা আমরা দিতে পারবো না। ফলত পরিস্থিতি একটু জটিল হয়েছে। ভারত সরকার গভীর রাত পর্যন্ত বৈঠক করছেন, তার সিদ্ধান্ত হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে, সেগুলো তো অন্য দিক। কিন্তু আমি ভাবছিলাম একজন মিলিটারি জেনারেলের ভূমিকাটা কি? এত ট্রাস্টেড, এত আস্থার মানুষ, সেই মানুষটি কিন্তু
শেখ হাসিনা বসিয়েছিলেন মসনদে, এবং বসিয়েছিলেন এটা ভেবেই যে ক্রাইসিসের মোমেন্টে মিলিটারি জেনারেল আমার পাশে থাকবেন। তো পাশে থেকেছেন দুভাবে, প্রাণে বাঁচানোর জন্য তাকে রাষ্ট্রের বাইরে করে দিয়েছেন এক, দ্বিতীয়ত হচ্ছে যে নিজেরা মিলিটারি সরকার তৈরি করেননি, কেন পরিস্থিতি মিলিটারি সরকার হলে আরও ভয়াবহ হতো, সেটা বোধহয় মিলিটারি জেনারেল বুঝেছিলেন। কিন্তু এইসব ক্ষেত্রেও মিলিটারি জেনারেলরা বুঝেও বোঝেন না, নিজেদের হাতে ক্ষমতা নিতে চেষ্টা করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান কিন্তু সেই দায়িত্বটা নেননি। কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যে যেমন ধরুন সোমবার দিন ঘটনাটা ঘটলো, রবিবার দিন সন্ধ্যের পর এই ওয়াকারুজ্জামান যিনি ওখানকার মিলিটারি জেনারেল, তিনি খুব ট্রাস্টেড বেশ কিছু সিনিয়র মিলিটারি অফিসারদের তার বাড়িতে বাসভবনে ডেকেছিলেন, এবং সেখানে অনেকক্ষণ ধরে দফায় 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 তারা আলোচনা করেন যে বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমাদের কর্তব্য কী। সেইখানেই সিদ্ধান্ত হয় যে শেষ পর্যন্ত যদি সত্যি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রিজাইন করার পরামর্শটা দেওয়া হবে, এবং সেই পরামর্শটা নয়, প্র্যাকটিক্যালি পরামর্শ নয়, সেটা নির্দেশ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেটা মানতে বাধ্য হয়েছিল, কেন মিলিটারি জেনারেলের পক্ষ থেকে সম্ভবত, এটা আমরা তো কেউ ঘরের মধ্যে থাকিনি, সম্ভবত বলা হয়েছিল যে আপনি প্রাণে মারা যাবেন না, আমরা চাই না যে আপনি প্রাণে মারা যান, ফলে আপনাকে বাঁচানোর জন্য আমরা বাংলাদেশ ছাড়ার অনুরোধ করছি আপনাকে, এবং অনুরোধটা প্র্যাকটিক্যালি নির্দেশ, এবং 1 ঘন্টাও নয়, 45 মিনিটস, যেটা খুব অসম্মানের, অমর্যাদার, কিন্তু যাই হোক শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছেন আপাতত, এইটাই রক্ষা, এবং সেটা কাটছে মিলিটারি জেনারেল এই ওয়াকারুজ্জামান। প্রশ্নটা মিলিটারি জেনারেলের কাছে আরও আছে, সেটা হচ্ছে যে মিলিটারি জেনারেল যখন তার মানে ফ্লাইট ওখান থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে এলো, গাজিয়াবাদে চলে গেল, বাংলাদেশ বর্ডার ক্রস করে গেল, তখন বাংলাদেশের মিলিটারি জেনারেল তিনি একটা প্রেস কনফারেন্স করলেন। সেই প্রেস কনফারেন্স দুজন প্রহরী পাশে ছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন বলছিলেন, সেটা বলতে গিয়ে যখন সাংবাদিকরা কিছু প্রশ্ন করছিল, তার আগে অবশ্য কিছু বৈঠক করেছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর, যে মানে দেশ ছাড়ার আগেই বৈঠকগুলো করে ফেলেছিলেন, সর্বদলীয় সরকার গড়ার জন্য একটা মানে পরিকল্পনা নিয়েছিলেন। এবার সর্বদলীয় জাতীয় সরকার গড়ার ক্ষেত্রে মিলিটারি জেনারেল বললেন যে বিএনপি ছিল মিটিংয়ে, জামাত ছিল, সবাই ছিল, আওয়ামী লীগ ছিল না, যারা সংসদের সংখ্যাগরিষ্ঠ যেভাবেই হোক, তাদের বাদ দিয়ে কি করে সর্বদলীয় বৈঠক হয়? এইটা মিলিটারি জেনারেলকে কেউ প্রশ্ন করার সাংবাদিকরা হয়তো ছিলেন না, যে আওয়ামী লীগকে ব্যতি রেখে কী করে সর্বদলীয় কথাটা আপনি বলছেন। প্রশ্নটা আমার মনে এলো বলে বলছি। তারপর ধরুন ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর হয়েছে, মিলিটারি কী করছিল? তারপরে ধরুন আওয়ামী লীগের সদর দফতরে আগুন লাগানো হয়েছিল, মিলিটারি কী করছিল? ঢাকা পুলিশের সদর দফতর আক্রমণ করেছে ওই বিএনপি, জামাত, রাজাকার যাই বলুন না কেন, মিলিটারি কী করছিল? বাঘমুন্ডির ঐতিহাসিক মিউজিয়াম আক্রান্ত হয়েছিল, মিলিটারি কী করছিল? মানে আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যে মিলিটারি কি অনেক কিছু করে থাকে জীবন বাঁচাইতে, এটা করতেই হবে। যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বাহিরে ছিলেন না, তিনিও এরকম কিছু পরিকল্পনা করছিলেন যে তিনি যে করেই হোক ক্ষমতা, এই চেয়ার, এই ক্ষমতা তিনি ধরে রাখবেনই। কিছু কবা? আচ্ছা, আর সেজন্যই তিনি অনেক পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহানা তারা অনেক বুঝিয়েছে, তার পরিবার অনেক বুঝিয়েছে, বোঝানোর পরে তিনি এই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। না হইলে কিন্তু তিনি ক্ষমতা ছাড়তেন না, তিনি তার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা দেখিয়ে যাইতেন। তো যাই হোক, শেষ পর্যন্ত সেটা হয় নাই, আমরা বেঁচে গেছি, এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। এখন তার জীবন তো তিনি নিয়ে চলেই গেলেন বাংলাদেশ। যাই হোক, খুব বেশি একটা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়নি, তবে হ্যাঁ, খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে।